শুভ সন্ধ্যা সবাইকে। আজ 10 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আজ জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েতে মনোনয়ন দাখিল বিজেপি প্রার্থীদের। পাতারকান্দি সমজেলায় প্রথমবার স্ট্রং রুমের ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন। আসাম বিশ্ববিদ্যালয়ে বিহুর ছুটি অবাঞ্ছিত বিতর্ক, প্রতিক্রিয়া বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের। বিহারে বাজ পড়ে প্রাণ গেল 19 জনের, আরও বিপদের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। ভারতের মধ্য দিয়ে ঢাকার ব্যবসার রাস্তা বন্ধ করল দিল্লি, চীনের 7 সিস্টার নিয়ে ইউনুসের মন্তব্যের জের। গুয়াহাটি, ডিব্রুগড় ও তেজপুর সহ দেশের 24 শহরে হচ্ছে জল মেট্রো, সম্ভাব্যতা অধ্যয়নের অনুমোদন মন্ত্রী সোনোয়ালের। এবং সর্বশেষ খবর কি হলো, পানীয় জল সরবরাহে ব্যাপক জটিলতা লালা শহর ও পার্শ্ববর্তী উত্তর জোসনাবাদে, শুকনোয় আটকে গেছে বার্জ, নির্বিকার কর্তৃপক্ষ। এবারে শুনুন বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করল শাসক দল বিজেপি। জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রুপ সদস্যের দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন। আজ বড়খোলা, ধলাই ও শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করেছেন। আজ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস সহ বিজেপির জেলা সভাপতি রূপম সাহার উপস্থিতিতে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায়, সাংসদ ও বিধায়ক সহ দলের অন্যান্যরা জানান, এবারের পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপি কাছাড় জেলায় সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে যাচ্ছে। জেলার 25টি জেলা পরিষদ ও 162টি আঞ্চলিক পঞ্চায়েত পদে বিজেপি মিত্রজোট শতকরা 100% প্রার্থী দিতে সক্ষম হয়েছে। জেলার 25টি জেলা পরিষদের 23টিতে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং 2টিতে মিত্রজোট এজিপি লড়াই করবে। অন্যদিকে জেলার 162টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে মিত্রজোট এজিপি 15টি পদে প্রার্থী দিয়েছে এবং বাকি 47টি পদে শাসক দল বিজেপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা জানান, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সেবা সহ উন্নয়নমূলক কাজের প্রতি জেলার প্রত্যেক জনগণ আকৃষ্ট হয়েছে এবং সরকারের উন্নয়নকে নিয়েই দল জনতার দরবারে যাবেন। সকলের সহযোগিতা ও আশীর্বাদ সহ স্বতঃস্ফূর্ত সমর্থনে বিজেপি প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী জেলা বিজেপি। আজ ধলাই কেন্দ্রের ধলাই নরসিংহপুর জেলা পরিষদ আসনের প্রার্থী পাম্পিনাথ চৌধুরী ও শ্যামাচরণপুর শেওড়ারতল আসনের প্রার্থী স্বপ্নম লস্কর নেতামন্ত্রী নিয়ে দলীয় মনোনয়ন দাখিল করেন। কাটিগুড়ার মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির প্রার্থী রুমা দাস। পরবর্তী খবরটি হলো, পাতারকান্দি সমজেলায় প্রথমবার স্ট্রং রুমের ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন। পাতারকান্দি সমজেলা ঘোষণার পর এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচন ঘিরে এখন পাতারকান্দি জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় সমজেলা প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত সকলে একযোগে কাজ করে চলেছে যাতে নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রতিটি ধাপ সুসংগঠিত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য প্রশাসনিক স্তরে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সরকারি আধিকারিকদের নিয়ে প্রতিটি দফায় বিশেষ প্রস্তুতি সভা করে প্রতিটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সেই ধারাবাহিকতা এবার পাতারকান্দি সমজেলায় প্রথমবারের মতো গড়ে তোলা হচ্ছে স্ট্রং রুমের সুব্যবস্থা, যেখানে নির্বাচনের যাবতীয় রেকর্ড এবং ইভিএম সুরক্ষিতভাবে সংরক্ষিত থাকবে। সমজেলা আধিকারিক মিনার্বা দেবী আরামবাবের নেতৃত্বে গতকাল এই স্ট্রং রুমের নিরাপত্তা ও কার্যকারিতা পর্যবেক্ষণ করা হয়েছে। তার সঙ্গে উপস্থিত ছিলেন 2 অতিরিক্ত জেলা আয়ুক্ত রুহন মন্তেরন ও রূপক মজুমদার এবং পাতারকান্দি সার্কেল অফিসার বলিন বাবা বালারি। স্ট্রং রুম পরিদর্শনের সময় সমস্ত নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির দিকগুলি খতিয়ে দেখা হয়। মিনার্বা দেবী আরামবাম জানান, সমজেলা ঘোষণার পর এই প্রথম পাতারকান্দিতে স্ট্রং রুম স্থাপন করা হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই স্ট্রং রুম থেকেই ভোট গণনা পরিচালিত হবে। ভোট গণনার সময় নিরাপত্তার যাতে কোনো রকম ঘাটতি না থাকে তার জন্য আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। উল্লেখ্য, পাতারকান্দির সোনাকিরা স্বামী বিবেকানন্দ কলেজ ও আকাইদুম নেহেরু বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের মাঝামাঝি অবস্থিত ইনডোর স্টেডিয়ামকেই স্ট্রং রুম হিসেবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচনের পর স্ট্রং রুমে ইভিএম ও যাবতীয় নথিপত্র সংরক্ষিত থাকবে এবং নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনী বিধিমালা মেনে স্ট্রং রুমে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত থাকবে।
কড়া নজরদারি গণনা প্রক্রিয়ার প্রতিটি ধাপ যাতে স্বচ্ছ ও অবাধ হয় তা নিশ্চিত করতে বিশেষ তদারকি টিমও গঠন করা হয়েছে। পরবর্তী খবরটি হলো আসাম বিশ্ববিদ্যালয়ে বিহুর ছুটি ঘোষণা নিয়ে একটি অবাঞ্ছিত বিতর্কের সৃষ্টি হয়েছে। বিতর্কের মূল হোতা ব্রহ্মপুত্র উপত্যকার জনৈক প্রবীণ সাংবাদিক আসাম বিশ্ববিদ্যালয়ে বিহু উপলক্ষে ছুটি নেই বলে সামাজিক মাধ্যমে উষ্মা প্রকাশ করেছেন। এতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একাংশ ব্রহ্মপুত্র উপত্যকার বুদ্ধিজীবী বরাক সম্বন্ধে আবার তাদের বিতৃষ্ণা উড়ে দিয়েছেন। এ ব্যাপার নিয়ে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, এই ধরনের বরাক বিদ্বেষী মনোভাব দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র উপত্যকার একাংশ উগ্র জাতীয়তাবাদীরা লালন করে আসছেন, যার উদাহরণ আবার দেখা গেল। তিনি বলেন, এই প্রবীণ সাংবাদিকের উচিত ছিল মন্তব্য করার আগে আরো সংবেদনশীল হয়ে প্রকৃত খোঁজ খবর নেওয়া। কারণ প্রতিটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকা কেন্দ্রীয় সরকার দ্বারা জাতীয় স্তরে প্রকাশিত হয়, যাতে স্থানীয় ছুটি অন্তর্ভুক্ত না থাকাটাই স্বাভাবিক। তেজপুর বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও সেজন্য বিহুর ছুটি নেই। আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এরপরও একদিনের জন্য বিহুর ছুটি মঞ্জুর করেছে। এই সাংবাদিক বিদ্বেষের বশবর্তী হয়ে আরো বলেছেন যে আসাম বিশ্ববিদ্যালয়ে নাকি 26 দিন পুজোর ছুটি দেওয়া হয়, যা সর্বৈব মিথ্যা। ব্রহ্মপুত্র উপত্যকার একাংশ সাংবাদিক ও বুদ্ধিজীবীদের এই ধরনের দায়িত্বহীনতার জন্যই বারবার দুই উপত্যকার সমন্বয় বিনষ্ট হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বরাক ব্রহ্মপুত্র পাহাড় বৈয়াম সমন্বয়ের প্রচেষ্টা করেছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি শিলচরে এসে উভয় উপত্যকার মধ্যে সমন্বয়ের কথা বলেছেন। বরাকে আসাম সাহিত্য সভার অধিবেশন আয়োজন করার প্রস্তাব দিয়েছেন, যাকে বিডিএফও স্বাগত জানিয়েছে। কিন্তু এই ধরনের চক্রান্ত চলতে থাকলে সেসব বিফল হতে বাধ্য। বিডিএফ এর পক্ষ থেকে দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো সুখের ছায়া বিহারে গত 48 ঘন্টায় বাজ পড়ে মারা গিয়েছেন 19 জন, গুরুতর অসুস্থ বহু। পুলিশ জানিয়েছে নিহতের সংখ্যা সবচেয়ে বেশি মধ্য বিহারের জেলা বেগুসরাইয়ে, সেখানে 6 জন মারা গিয়েছেন। বাকিরা দারবাঙ্গা, মধুবনী এবং সমস্তিপুরের বাসিন্দা। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন। আবহাওয়া অফিস রাজ্যবাসীকে সতর্ক করে দিয়ে বলেছে সাবধান থাকতে, আগামী কয়েকদিন আবহাওয়া প্রাণঘাতী হতে পারে। কালবৈশাখীর দাপট চলবে আগামী 4-5 দিন। খোলা আকাশের নিচে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা। এদিকে উত্তর ও মধ্য ভারতের রাজ্যগুলিতে 15 এপ্রিল পর্যন্ত তীব্র তাপপ্রবাহ বইবে বলে দিল্লির মৌসুম ভবন জানিয়েছে। দিল্লি, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশে লু বইবে। পরবর্তী খবরটি হলো ভারতের মধ্য দিয়ে ঢাকার ব্যবসার রাস্তা বন্ধ করলো দিল্লি। চীনে 7 সিস্টার নিয়ে ইউনুসের মন্তব্যের যে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান ও মায়ানমারে পণ্য আনা নেওয়া করত বাংলাদেশ। পড়োশি দেশকে আর সেই সুবিধা দেওয়া হবে না। ভারত সরকার এক বিজ্ঞপ্তি জারি করে এই ব্যবস্থা প্রত্যাহার করে নিয়েছে। বাংলাদেশের পণ্য নিয়ে নেপাল, ভুটান, মায়ানমারগামী গাড়িগুলিকে মালপত্র খালাস করে দ্রুত বাংলাদেশ ফিরে যেতে বলা হয়েছে। শেখ হাসিনাহীন বাংলাদেশের সঙ্গে ভারতের সমীকরণ সম্পূর্ণ বদলে গিয়েছে। পাকিস্তান ও চীনের সঙ্গে বন্ধুত্ব মজবুত করতে তৎপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। তাই এবার বাংলাদেশের বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিল দিল্লি। অর্থাৎ এদেশের মাটি ব্যবহার করে আর ব্যবসা চালিয়ে যেতে পারবে না ঢাকা। কয়েকদিন আগেই চীন সফরে গিয়ে উত্তর পূর্বের 7টি রাজ্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মোহাম্মদ ইউনুস। এই আবহে দিল্লির এহেন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 2020 সালের 29 জুন ভারত বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়। ভারতের মাটি ব্যবহার করে যাতে ঢাকা অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করতে পারে তার জন্য নানা সুবিধা প্রদান করা হয়েছিল। চুক্তিমতোই ল্যান্ড কাস্টম স্টেশন, বন্দর, বিমানবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য বিভিন্ন দেশে রফতানি হতো। কিন্তু এক বিবৃতি দিয়ে সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস জানায় 2020 সালের 29 জুনের বিজ্ঞপ্তি বাতিল করা হলো। এখন থেকেই এই নির্দেশ কার্যকর হবে। অর্থাৎ অন্য দেশে পণ্য রফতানি করতে আর শুল্ক বিভাগের অনুমোদন সাপেক্ষে ভারতের বন্দর, বিমানবন্দর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। সীমান্ত পেরিয়ে কন্টেইনার ট্রাক আর প্রবেশ করতে পারবে না। বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে নয়াদিল্লির এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক কূটনৈতিক সূত্র থেকে অস্বীকার করেছে। সরকারি সূত্রে বলা হয়েছে মার্কিন শুল্ক নীতির প্রভাবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও ওয়াকিবহাল মহল মনে করছে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক থাকলে এই জাতীয় পদক্ষেপ করার আগে ভারতকে অনেক ভাবনা চিন্তা করতে হতো। 2020 জুন থেকে ভারত এই সুবিধা বাংলাদেশকে দিয়ে আসছিল।
সরকারি সূত্রে অবশ্য বলা হয়েছে, আমেরিকা চড়া হারে আমদানি শুল্ক চাপানোয় ভারতের ব্যবসায়ীদের ব্যবসা বড় ধরনের ধাক্কা খেয়েছে। অন্যদিকে নেপাল, ভুটান, মায়ানমার ভারতের স্থল সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রেডিমেড গার্মেন্টস, মাছ সহ বিভিন্ন খাদ্যপণ্য, ফল ইত্যাদি। বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর, ভারতীয় ব্যবসায়ীরা বহুদিন ধরে বাংলাদেশের এই সুবিধা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্প ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের ভিতর দিয়ে ভারত সরকার উত্তর পূর্বের রাজ্যগুলিতে পণ্য সরবরাহ করে থাকে। বাংলাদেশ এখন সেই সুবিধা প্রত্যাহার করে নেবে কিনা এখন সেটাই দেখার। যদিও ভারত এই সুবিধার বিনিময়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্য করে না। ভারত সুবিধা প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশের এখন নেপাল, ভুটানে পণ্য পাঠাতে হলে আকাশপথ ব্যবহার করা ছাড়া উপায় থাকবে না। তাতে খরচ অনেক বেশি হবে। তাছাড়া এইসব দেশের মধ্যে কার্গো বিমান খুব কম চলাচল করে, ফলে নেপাল, ভুটানে বাংলাদেশ সহজে পণ্য পাঠাতে পারবে না। সেই সুযোগ ভারতীয় বণিকরা নিতে চাইবেন। পরবর্তী খবরটি হলো, পানীয় জল সরবরাহে ব্যাপক জটিলতা। লালা শহর ও পার্শ্ববর্তী উত্তর জোসনাবাদে শুকনোয় আটকে গেছে বার্জ, নির্বিকার কর্তৃপক্ষ। ভোরের মুখে পানীয় জল সরবরাহে ব্যাঘাত ঘটে চলেছে লালা শহর এবং পার্শ্ববর্তী উত্তর জোসনাবাদ দ্বিতীয় খণ্ডগ্রামে। একমাত্র কাটাখাল নদীতে থাকা জল উত্তোলনের যে বার্জ রয়েছে সেটি শুকনোয় উঠে গেছে। নদীর জল কমে যাওয়ায় বার্জটি শুকনোয় আটকে গেছে, ফলে বহু কসরত করে তা জলে নামানো সম্ভব হচ্ছে না বলে এই প্রকল্পে কর্মরত কর্মীরা জানিয়েছেন। আরও জানা গেছে, এ নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ উদাসীন, ফলে বার্জটি জলে নামানো সম্ভব হচ্ছে না। এ নিয়ে লালা শহর ও পার্শ্ববর্তী উত্তর জোসনাবাদ দ্বিতীয় খণ্ডগ্রামের মানুষ ফুঁসছেন। এছাড়া একেবারে জরাজীর্ণ অবস্থায় রয়েছে এখানকার বার্জটি। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই একই বার্জ থেকে স্থানীয় উত্তর জোসনাবাদ দ্বিতীয় খণ্ড ও লালা শহরে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। সরকারি মতে দুটি পানীয় জল প্রকল্পের জন্য আলাদা আলাদা বার্জ থাকা দরকার, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে বরাদপ্রাপ্ত ঠিকাদার একই বার্জে দুটি প্রকল্পের মোটর লাগিয়ে টাকা আত্মসাৎ করেছেন, যার ফল ভোগ করতে হচ্ছে এখন। আরও জানা গেছে, নদীতে জরাজীর্ণ অবস্থায় থাকা বার্জটির চালের একাংশের টিন নেই। বার্জের ভেতরের অবস্থা আরও শোচনীয়। বার্জ যেখানে রাখা সেখানকার তোলার টিনের আস্তরণ মরিচিকায় নষ্ট হয়ে গেছে। মোটর লাগানোর জায়গাও ভেঙে গেছে। যে কোনো মুহূর্তে মোটর কাটাখাল নদীর জলে পড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। এভাবে অত্যন্ত নড়বড়ে অবস্থায় নদী থেকে জল উত্তোলন করতে গিয়ে কর্মীরা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন, অথচ বিভাগীয় কর্তৃপক্ষ কুম্ভনিদ্রায়। জানা গেছে, এই সমস্যার জন্য পর্যাপ্ত জল তোলা সম্ভব হচ্ছে না, ফলে পানীয় জল সরবরাহে প্রচণ্ড ব্যাঘাত ঘটছে। এখন শুকনো মরশুম, এই মরশুমে গ্রামাঞ্চলে পুকুরের জল কমে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে। গ্রামের 90% পুকুরের জল পানের অযোগ্য। জলের কারণে গ্রামে অনেকের পেটের রোগ দেখা দিয়েছে বলে খবর। তাই নিয়মিত পানীয় জল সরবরাহের জন্য এই প্রকল্পের বাড়তি আশু সংস্কারের প্রয়োজন। এদিকে বিভাগীয় কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না বলেও অভিযোগ। সরকার ঘরে ঘরে জল পৌঁছে দিতে ব্যাপক প্রচার চালালেও বাস্তবে তা টুটো জগন্নাথ। তাই শীঘ্রই নিয়মিতভাবে পানীয় জল সরবরাহের জন্য হাইলাকান্দি জেলার পিএইচই বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। এদিকে বিষয়টি নিয়ে হাইলাকান্দি জেলা কমিশনার, হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।